আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বের শুরুতেই আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের দেখাতে চাই। এটি সম্প্রতি বিএনপি মিডিয়ার বিভিন্ন ব্যক্তিত্বদের সাথে একটি মত বিনিময় সভা করেছেন এবং সেখানে বিএনপি তাদের মিডিয়া পলিসি বলেছেন এবং আমাদের বর্তমানে মিডিয়ার বিভিন্ন সম্পাদক সেখানে উপস্থিত ছিলেন। সেখানে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম একটি খুব গুরুত্বপূর্ণ বক্তৃতা দিয়েছেন। আমি সেই বক্তৃতার একদম কয়েক সেকেন্ড আপনাদের একটু শোনাচ্ছি। বাংলাদেশের 53 বছর বয়সে কোন মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয় নাই। সর্বপ্রথমবারের মতন প্রথম আলো ডেইলি স্টার অফিসে আগুন জ্বালানো কেন? আমরা কি অপরাধ করলাম? তাদের সম্ভব হবে তারা মাহফুজ আনামের পুরো বক্তৃতাটা একটু শোনার চেষ্টা করবেন। অনেক গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। কিন্তু মাহফুজ ভাই যে এই যে ছোট্ট ক্লিপে সে নিয়ে তিনি প্রথমেই বলেছেন যে 53 বছর ইতিহাসে আর কোনো মিডিয়া হাউস পড়েনি। এই ইনফরমেশনটা আমার কাছে মনে হয় সত্যি না, কারণ গত বছর আমরা দেখেছি বিটিভি পুড়েছে, 71 টিভি পুড়েছে, এটিএন টিভি পুড়েছে, নাইমুল ইসলাম খানের আমাদের নতুন সময় ভবন ভেঙে দেওয়া হয়েছে। তো সেগুলো কি মিডিয়া হাউস না? সে ব্যাপারে তো আপনি কথা বলেনি। যখন 32 ভেঙেছে আপনি বলেছেন ছাত্র জনতা ভেঙেছে। আজ যখন আপনার ঘরে আগুন লেগেছে তখন আপনার চোখ মুখের দিকে তাকানো যায় না। মানে এই যে প্রথম আলো এবং ডেইলি স্টার যেটা পুড়িয়ে দেওয়া হচ্ছে, গতকাল আমি কোনো পর্ব করতে পারিনি, একটা দূরের জায়গায় এসেছি অন্য শহরে। তো পরশুদিন আমি যে পর্বটা করেছিলাম সেখানে আমি বলেছিলাম ডক্টর ইউনূসের নির্দেশে এই প্রথম আলো এবং ডেইলি স্টার ভাঙা হয়েছে। তো এইখানে এই ছোট্ট ভিডিও ক্লিপে আপনারা দেখলেন মাহফুজ আনাম প্রশ্ন করেছেন যে তাদের কি অপরাধ ছিল যে অপরাধের কারণে প্রথম আলো এবং ডেইলি স্টার ভাঙা হয়েছে। এবং এই প্রশ্নটি অনেকেই আমাকে করেছেন পরশুদিনের আমার ওই পর্বটা দেখার পরে। কারণ সবাই জানেন যে শেখ হাসিনার সরকারের সাথে প্রথম আলো ডেইলি স্টারের সম্পর্ক কি ছিল এবং তারা একদম ডে ওয়ান থেকে শেখ হাসিনার সরকারের বিরোধিতা করে এসেছেন এবং এই শেখ হাসিনার সরকারকে সরিয়ে দেওয়ার ব্যাপারে, এমনকি গত বছরের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, এই সব কিছুর পেছনে কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টারের মদত ছিল। তারাই এই ইউনূস রেজিমকে ক্ষমতায় বসানোর জন্য নেপথ্যে কাজ করেছে। তারাই ইউনূসকে মহৎ হিসেবে দেশবাসীর কাছে উপস্থাপন করেছে যে একদম নৈতিকতার প্রতি বাংলাদেশে বোধহয় এরকম একজন নেতার দরকার। মানে যতভাবে, এমনকি ডক্টর ইউনূস যখন কয়েক মাস আগে পদত্যাগের একটা নাটক করেছিলেন তখন এই মাহফুজ আনামি বিশাল কলাম লিখেছিলেন যে ডক্টর ইউনূস আপনি পদত্যাগ করবেন না। তো কি এমন ঘটনা ঘটলো যে এই ডিসেম্বর মাসে একেবারে উল্টে গেল? এবং যে প্রশ্নটি আমারও ছিল আসলে, যে ডক্টর ইউনূসকে এমনভাবে প্রমোট করলো সেই ডক্টর ইউনূস কি করে প্রথম আলো ডেইলি স্টার ভাঙেন? এই প্রশ্নের উত্তরটা খুঁজতে গেলেই কিন্তু অনেক ইন্টারেস্টিং বিষয় পাওয়া যাবে। এবং এই যে ওসমান গনি, যাকে আপনারা উসমান হাদি বলে চেনেন, তার নাম আসলে উসমান গনি, এই উসমান গনিকে যে হত্যা করা হয়েছে এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড এবং এই একটা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে অনেকগুলো পাখি মারা হয়েছে। প্রথমেই আঘাত করা হয়েছিল বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসকে, বিএনপি সম্পর্কে অনেক আজে বাজে কথা বলা হয়েছে। তারপরে চেষ্টা করা হচ্ছে যে এটা আওয়ামী লীগের কেউ করেছে, কিন্তু আওয়ামী লীগের কেউ এই খুনটি করেছে এটা মনে হয় পাবলিকলি খুব একটা খাওয়াতে পারে নাই। এখন তারা ফয়সাল নামে একজনকে খুনি বলতেছে এবং সেই ফয়সাল কোনো এক সময় ছাত্রলীগ করতো এটা দাবি করছে। কিন্তু সম্প্রতি যা আমরা দেখতে পাচ্ছি তাতে এই ফয়সাল অ্যারেস্ট হয়েছিল। ফয়সাল গত বছর জুলাই আগস্ট থেকে চাঁদাবাজি করছে, এমনকি সে ওসমান গনির সাথে তার প্রচারণায় অংশ নিয়েছিল। সুতরাং এই ফয়সাল তো যদি ছাত্রলীগ করেও থাকে তাহলে সে এই আজকের হাসনাত, সার্জিস বা সাদিক কায়ুম যে ডাকসু বিপি, এরা তো সব একসময় ছাত্রলীগের কাবারে ছিল, হয়তো সেরকম কিছু ছিল। তো সেইটা এখন তাকে ধরতে পারেনি। একদিকে বিজিবি বলছে বর্ডার স্টিল টাইট, আবার আরেকদিকে একটা ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে যে ভারতে পালায় গেছে। তো এরকম নানান ভাবে চেষ্টা করা হচ্ছে, কিন্তু ওসমান গনিকে
ওসমান গনি তো মোটামুটি বাঁচবে না, সে ক্লিনিক্যালি ডেড বা ব্রেন ডেড যাই বলেন, তাকে সেই অবস্থায় সিঙ্গাপুরে পাঠানো হয়েছে এবং সিঙ্গাপুরে তাকে ভর্তি করার চেষ্টা করা হয়েছিল মাউন্ট এলিজাবেথ হসপিটাল, এবং সেখান থেকে দুজন নিউরোসার্জন দেখে বলছে যে ইজ ব্রেন ডেড, আমরা সরি, একে এখানে ভর্তি করা যাবে না। তখন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তো সেই জায়গা থেকে মোটামুটি সবাই জানতো সিঙ্গাপুরে পাঠানো হয়েছে, কিছু টাইম বাই করা হয়েছে এবং তাকে একটা সুবিধাজনক সময়ে সিঙ্গাপুর থেকে মৃত ডিক্লেয়ার করে আবার ফিরিয়ে আনা হয়েছে। এর মধ্যে কিছু প্ল্যান করা হয়েছিল, যেমন ধরেন ওসমান গনি মারা গেছে, আপনারা দেখেছেন যে সাথে সাথে ঢাকায় একটা রিয়াকশন হচ্ছে, প্রতিক্রিয়া হচ্ছে, সন্ত্রাসী প্রতিক্রিয়া হচ্ছে এবং সবার গায়ে হাদি লেখা টি শার্ট। এই হাদি লেখা টি শার্টটা 2 দিন আগেই কিন্তু বিতরণ করা হয়েছে, সুতরাং আপনারা বুঝতেই পারছেন। এবং হাদির লাশ আনাকে কেন্দ্র করে, হাদির মৃত্যু সংবাদকে কেন্দ্র করে অনেক রকমের ঘটনা ঘটেছে। তার মৃত্যুকে কেন্দ্র করে একেবারে মানে সারা দেশে, স্পেশালি ঢাকায় খুব টার্গেটেড অ্যাটাক করা হয়েছে। আবার সারা দেশ থেকে জামাত শিবিরের সহায়তায় প্রচুর লোক এনে একটা বিশাল জানাজা তারা করেছে। এই এই ঘটনায় একদম পরিকল্পিতভাবেই লোক পাঠানো হয়েছিল প্রথম আলো এবং ডেইলি স্টারকে পুড়িয়ে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য, ভাঙার জন্য। এবং আমি শেষে একটা ক্লিপ দেখাবো, আমাদের আরেকজন সিনিয়র সাংবাদিক নুরুল কবির, তিনি এটি বলেছেন একটা টেলিভিশনের সাথে টক শোতে, তিনি বলেছেন যে সেখানে যারা ছিল সবাই যে টুপি দাড়ি পরা ছিল তাও না, সেখানে অনেক লোকই ছিল যাদের আচরণ সন্দেহজনক ছিল। তো সেই জায়গায় কেন ডক্টর ইউনূস এই তার বন্ধু মাহফুজ আনামের প্রতিষ্ঠান ভাঙচুর করালেন, পুড়িয়ে দিলেন? এটার কারণ হলো সম্প্রতি ডক্টর ইউনূসের বিভিন্ন ব্যর্থতা নিয়ে প্রথম আলো এবং ডেইলি স্টার হাউসে আলোচনা চলছিল এবং তারা মনে করছিল যে ইউনূস রেজিম বা ইউনূস অ্যাডমিনিস্ট্রেশন ঠিক মতো দেশ চালাতে পারছে না। এবং প্রথম আলোতে অনেক সুশীলের মিটিং হয়েছে এবং তারা মিটিং করে ঠিক করেছে যে ইউনূস শুড বি রিপ্লেস, বা দেশের এই অবস্থায় নতুন কোনো একটা আয়োজন করা উচিত, বা নতুন কোনো সরকার বা কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট, এইসব নিয়ে ডেইলি স্টার এবং প্রথম আলোতে নিয়মিত মিটিং হতো। একবার প্রথম আলোতে এরকম একটা মিটিংয়ে ডিজিএফআই এর একজন কর্মকর্তা ঢুকে তিনি সেই মিটিংটা বানচাল করে দেন। সো ইউনূসের কাছে নিয়মিত ইনফরমেশন আসতেছিল যে এই মিডিয়া হাউসে নিয়মিত ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন রকমের ছলা পরামর্শ, ষড়যন্ত্র হয়। সুতরাং ডক্টর ইউনূস যতই মুখে বলুন আপনারা আমার মন খুলে সমালোচনা করুন, কিন্তু ইউনূস হলো সেই শাসক যে তার বিরুদ্ধে সামান্যতম সমালোচনাও সহ্য করেন, এবং তিনি প্রথম আলো এবং ডেইলি স্টারকে একদম গুড়িয়ে দিয়েছেন। গুড়িয়ে দিয়ে তিনি প্রমাণ করেছেন যে তার বিরুদ্ধে গেলে কি পরিণতি হতে পারে। এবং আমরা তো জানি যে ক্ষমতার সাথে মিডিয়ার সম্পর্ক বাংলাদেশ, আমরা এর আগে বিএনপির সময়ও দেখেছি, পরবর্তীতেও দেখেছি ডক্টর ইউনূসও মানে ক্ষমতার বাইরে থাকলে, এই যে বিএনপি যে মিডিয়ার পার্সনদের সাথে মিটিংটা করলেন, সেখানে মাহফুজ আনামই বলেছেন যে বিরোধী দলে থাকতে মিডিয়ার সাথে একরকমের সম্পর্ক, ক্ষমতায় গেলে তখন আর মিডিয়াকে সহ্য করে না। মিডিয়া যখন ক্রিটিক্যালি ক্রিটিসাইজ করে তখন সেটা ক্ষমতাসীন দল নিতে পারে না। এবং ডক্টর ইউনূসের সাথে বিরোধটাও কিন্তু এখানেই। আমি শেষে আপনাদের জাস্ট একটু নুরুল কবির ভাইয়ের সেই যে টক শোটার কথা বলছিলাম, সেখানের শেষ অংশটা আমি আপনাদের শোনাতে চাই। আমরা যখন কথা বলি, আমি চেষ্টা করি যে আমি কোনো দলের প্রতি বায়াস না হয়ে তথ্যভিত্তিক কিছু ইনফরমেশন আপনাদের দিতে, কিন্তু তারপরে অনেকে মনে করেন যে আমি বোধহয় কোনো একটা দলের অনুসারী বা ওই দলের পক্ষে কথা বলছি। হ্যাঁ, তো নুরুল কবির ভাই সিনিয়র সাংবাদিক, তিনি কি বলছেন সেটা একটু দেখেন। কিন্তু এই আমি যে সময় থেকে এই ঘটনার সঙ্গে ইনভলভ হয়েছি, তারপর থেকে এই ছেলে মেয়েদের মুক্তি লাভ পর্যন্ত আমি যা যা দেখেছি, তাতে আমার একটা প্রথম দিকে যে যাদের সঙ্গে মন্ত্রীদের সঙ্গে কথা বলছিলাম, অপরাপর রাষ্ট্রের বিভিন্ন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম, তাদের প্রথম কথার সময় যে আন্তরিকতা আছে বলে আমার মনে হচ্ছিল, কিন্তু 2.5 ঘন্টা ওইখানে থাকবার কারণে আমি আপনাকে পরিষ্কার করে বলতে পারি বিবেকসম্মত ভাবে পুরো ঘটনাটা, তারপরও সঙ্গে আমার অভিজ্ঞতা এবং এর পূর্ববর্তী সময়ের ঘটনা শুনে সরকারের কোনো না কোনো অংশ কিংবা গোটা সরকার এই ঘটনাটা ঘটতে দিয়েছে। প্রিয় বন্ধুরা, আমার সূত্র আমাকে মোটামুটি নিশ্চিত করেছে, আমিও বিশ্বাস করি যে
ডক্টর ইনুস তার নির্দেশে প্রথম আলো ডেইলি স্টার ভাঙা হয়েছে, এবং প্রথম আলো ডেইলি স্টার ভাঙার প্রধান কারণ হলো যে এই হাউসে ডক্টর ইনুসের বিভিন্ন ব্যর্থতা নিয়ে আলোচনা হতো এবং ডক্টর ইনুসের বিকল্প নিয়েও কথাবার্তা হয়েছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। তো মাহফুজ ভাই যে এই যে ছোট্ট ক্লিপে সে নিয়ে তিনি প্রথমেই বলেছেন যে 53 বছরের ইতিহাসে আর কোনো মিডিয়া হাউস পড়েনি। এই ইনফরমেশনটা আমার কাছে মনে হয় সত্যি না, কারণ গত বছর আমরা দেখেছি বিটিভি পুড়েছে, 71 টিভি পুড়েছে, এটিএন টিভি পুড়েছে, নাইমুল ইসলাম খানের আমাদের নতুন সময় ভবন ভেঙে দেওয়া হয়েছে। তো সেগুলো কি মিডিয়া হাউস না? সে ব্যাপারে তো আপনি কথা বলেনি। যখন 32 ভেঙেছে আপনি বলেছেন ছাত্র জনতা ভেঙেছে। আজ যখন আপনার ঘরে আগুন লেগেছে তখন আপনার চোখ মুখের দিকে তাকানো যায় না। এখন আপনি চেষ্টা করছেন যে তারেক রহমানকে আঁকড়ে ধরে যদি উদ্ধার পাওয়া যায়। তো আজকের হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে আমি কি বিষয়টা নিয়ে কথা বলবো, যে বাংলাদেশ বিষয়ে প্ল্যান কি, প্ল্যান ABC কি কি, এই বিষয়টা নিয়ে কথা বলবো, কিভাবে কাজ করবে এবং কিভাবে হতে যাচ্ছে। তো এই বিষয়টা কিভাবে করবে বা কোন কোন জায়গায় বাধা দিবে, কোন কোন জায়গায় দিবে না, কি কি করবে, সেটা বোঝার আগে আসলে এই মুহূর্তে বাংলাদেশে কি চলছে এবং এগুলো কিভাবে চলছে সেই বিষয়টা আগে একটু বুঝে নিন, তাহলে আপনার পরবর্তী অংশ এর কার্যক্রম ক্লিয়ারলি বুঝে যাবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। এই মুহূর্তে বাংলাদেশের সামনে আছে একটা গাজর ঝুলানো ইলেকশন। সুতরাং ইলেকশন যখন হবে ওরা বলছে, তাহলে ইলেকশনে জিততে হলে আপনাকে কি করতে হবে? প্রচণ্ড ভারত বিদ্বেষী হতে হবে। কারণ ভারত বিদ্বেষী না হলে আপনার জিতার সম্ভাবনা নেই। আর সাথে সাথে কি হইতে হবে? আওয়ামী বিদ্বেষী হইতে হবে, ফেসিস্টের বিদ্বেষী হইতে হবে। কারণ আপনাকে বুঝাইতে হবে যে এই ফেসিস্টই ছিল যে ইন্ডিয়ার তাবেদার। সুতরাং ভারত এবং আওয়ামী লীগ বিরোধী হইলেই আপনাকে জিতার ক্ষেত্রে 50% এগিয়ে দিবে। তাহলে এই অবস্থায় আপনাকে কি করতে হবে? এই যে এখন যেমন ভারত বিদ্বেষী চলতেছে, মিছিল মিটিং, কথায় কথায় ভারত, যা নাই তা সব কিছুই ভারত, সব কিছুই আওয়ামী লীগ, এইটা হচ্ছে যে একটা প্ল্যান। আর এই প্ল্যানটার পেছনে কাজ করতেছে কারা? পাকিস্তানের আইএসই এটারে দিচ্ছে। যেহেতু বাঙালি, আমাদের বাংলাদেশের অনেক লোকই বুঝে হোক না বুঝে হোক ভারত বিদ্বেষী, তাদের এই সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর জন্য এই কাজটা করাই যাচ্ছে। এরপর আছে চায়না এখানে কিছু পয়সা ডালছে, যে চায়না এখানে চাইতেছে এই ভারত বিদ্বেষী গ্রুপটাকে চায়না পয়সা করে দিয়ে তোমরা এগুলো চালায়া যাও, তাহলে ভারত একটা প্রেসারে থাকবে। আর এই ফাঁকে চায়না ভারতের বর্ডারের আশপাশে যেখানে যেখানে পারা যায় সেখানে সেখানে তার মানে বিল্ডিং, বিমানবন্দর অমুক তমুক তুলবে, রাডার স্টেশন এই সেই তুলবে, যেটা বোঝানো হচ্ছে না না এটা বাংলাদেশ করতে যাওয়ার মূলত ইনভেস্ট চায়না, যে চায়নাই ওখানে থাকবে। আর থার্ড থিং যেটা, সেটা ওই যে আগেই বলছি যে পাকিস্তান কি চায়? পাকিস্তান হচ্ছে যে ভারতকে ব্যতিব্যস্ত রাখো। কারণ 4700 কিলোমিটার, এটা কিন্তু কম বড় না, বিশাল বর্ডার। এই বর্ডারে ভারতকে ব্যতিব্যস্ত রাখো, তাহলে ভারত এখানে সৈন্য সমাবেশ ঘটাবে। সে অন্যান্য জায়গা থেকে সৈন্য এনে হইলেও এই দিকে দিতে হবে। আর এদিকে দিতে তাদের যে চিন্তা, তাহলে তারা ওই যে আপনার কাশ্মীর অঞ্চল আছে সেখান থেকে হয়তো কিছু সৈন্য এদিকে সরালে তারা তাহলে তাদের আকাম করতে সুবিধা হয়। সুতরাং পাকিস্তান তো এখানে লাগেই আছে যে এইটা করো, অশান্তিতে বাংলাদেশ থাক, বাংলাদেশে মরুক ধরুক বাঁচুক, তাতে কোনো সমস্যা নাই, ইন্ডিয়ান বিদ্বেষ চালু রাখতে পারে। এই ইন্ডিয়ান বিদ্বেষ চালু রাখার জন্যই হচ্ছে যে পাকিস্তান সেই কিলিং মিশনের নামে, যেমন আপনারা দেখলেন যে হাদি কিলিং মানে কি? হাদিকে কিল করাই দিল, ভারত বিদ্বেষ চাঙ্গা, সবাই ভারতের দিকে চোখ, যে হ্যাঁ ভারতের করেছে। এগুলো করতে করতে আবার সেই পাইকারা করলে ওই দিক দিয়া ওই যে হিন্দু ভদ্রলোক যাকে মারা হইলো, 22 বছর না 26 বছরের যুবককে মারা হইলো, সেটা দিয়ে ইন্ডিয়ার ভেতরে উত্তেজনা তৈরি করাই দিল। যেমন ইন্ডিয়ার হিন্দু লোক খেপে গেল, কি রে বাবা আমাদের এই হিন্দু লোকটাকে মারছে। এখানে কিন্তু ডাবল গেম খেলতেছে কিন্তু পাকিস্তান। পাকিস্তানের কথা হচ্ছে একটা যুদ্ধ বাজানোর উপায়, যে কোনোভাবে লাইগা রাখলেই ওরা ওই সাইড থেকে, তাদের দরকার কাশ্মীর, তাদের বাংলাদেশ দরকার নেই এখন, তাদের দরকার হচ্ছে কাশ্মীরটা খেয়া দেওয়া। সেটি হচ্ছে তাদের মূল কারণ। কারণ তারাও জানে এই বাংলাদেশকে নিয়ে তারা কন্ট্রোল করতে পারবে না, যে বিচ্ছুর জাত এটা কন্ট্রোল করতে হবে, তার চেয়ে কাশ্মীর খাওয়া তাদের জন্য সবচেয়ে
ভালো, এটা হচ্ছে যে পাইকাদের। এবং ইউএসের কাজটা কি? ইউএস হচ্ছে যে যেহেতু চায়নাকে কন্ট্রোল করা ছিল তাদের সবচেয়ে মূল জিনিস, যার কারণে তারা ইন্ডিয়াতে বেস করতে চাইছিল, ইন্ডিয়া রাজি হয় না, বাংলাদেশে চাইছে, শেখ হাসিনা রাজি হয় না। সুতরাং দোনোটাই, শেখ হাসিনা ইন্ডিয়ান সরকার এবং ইন্ডিয়ান এবং বাংলাদেশ, শেখ হাসিনা সহ মিলে এরা আমাদের বেস করতে দেয়নি। সুতরাং এখানে কি করো, এইখানে করো যে একটা অশান্তি তৈরি করে রাখো তাদের মধ্যে। এর বেশি ইউএসের আসলে আর কোনো ডিমান্ড এই মুহূর্তে নাই, যেখানে একটা গ্যাঞ্জাম বাধায় রাখো যাতে ভারত নতজানু হয় ইউএসের কাছে। তো এই যখন অবস্থা, এগুলো সবগুলা, এই যে আপনারা যেটা বললাম যে ইলেকশন, চায়না, পাকিস্তান, ইউএসএ, ইন্ডিয়ার যে কর্মকাণ্ড, এগুলো সবটাই কিন্তু ওই ইলেকশন কেন্দ্রিক। কোন ইলেকশন? 26 ফেব্রুয়ারির যে ইলেকশন, সেই ইলেকশন। এখন ভারতের বিষয়টা দেখেন, ভারত নিউক্লিয়ার কান্ট্রি, তাদের কাছে পারমাণবিক বোমা আছে। তারা বাংলাদেশ বেশি বাড়াবাড়ি গেলে একটা পারমাণবিক বোমা মারলেই সব শেষ। আর বাংলাদেশে একটা মাইরে দিলে সারা ওয়ার্ল্ড এসে যে ইয়েরে মারবে, ইন্ডিয়ার মারবে, সেটা সেই দুঃসাহস কেউ দেখাবে না, কারণ সবাই জানে যে এর কাছে আছে, মাইরে দিতে এরা পাগল। ঠিক আছে, এরপর হচ্ছে যে আপনার ভারতের, সেটা হচ্ছে সংখ্যালঘুর ব্যাপারটা, যে সংখ্যালঘু সম্প্রদায় যেটা বাংলাদেশে আছে। যদি ভারত বাংলাদেশের উপর আক্রমণ চালায়, তাহলে প্রচুর পরিমাণের যারা সংখ্যালঘু আছে বা সংখ্যাগুরু আমরা মুসলমানও যারা আছি, তারাও হয়তো বর্ডার ভেদ করে ইন্ডিয়ার দিকে চলে যাব। কারণ হচ্ছে এই দেশে যখন অস্থিতিশীল হয়ে যাবে, যেমন ধরেন আপনার একটা বোমাতে যদি পদ্মা সেতু চলে যায়, একটা বোমাতে যদি ফেনীর ব্রিজটা উড়ে দেয়, আর 2-4টা বোমা 2-4 দিকে পড়লে আমাদের পুরা ইনফ্রাস্ট্রাকচার যা আছে সব শেষ। মানে বিল্ডিং থেকে ব্রিজ, নদী, নালা, খালবি সব 70% ধ্বংস হয়ে যাবে উইদিন 24 ঘন্টায়। তা মানুষ তখন নিরাপদ আশ্রয় খোঁজার জন্য ভারত যাবে, কারণ ওইদিকে মায়ানমার যাইতে পারবে না, ওইখানে বন্দুক যুদ্ধ, এদিকে বঙ্গোপসাগরে পড়বে না। মানুষ তখন নিরাপদের জন্য কোথায় যাবে? ভারতের দিকে যাবে। তার কারণটা কি? কারণ হচ্ছে আমার বাংলাদেশ তো সেই সক্ষমতা না যে ভারতের বিভিন্ন জায়গায় মারবে, সেটা নাই। বিশাল দেশ, এটা যে কোনো এক জায়গায় পাবলিক ঢুকা যাইতে পারবে। এই হচ্ছে যে ভারতের অবস্থা। তাহলে এখন আপনারা এই দুইটা, যে আমার পাইকারা বাংলাদেশে যা করতেছে, ইউএস চায়না মিলিয়া তা, এবং ভারতের যা যা আছে এটা দিলাম। এখন ভারতের রয়ের প্ল্যান কি? ভারতের রয়ের যে প্ল্যান, সেই প্ল্যানটা সম্ভবত এরকম যে চায়নাতে কিছু ক্যাম্প আছে, ট্রেনিং ক্যাম্প। যারাই চায়নার সরকারের বিরুদ্ধে বলে তাদের ধরে নিয়ে যায় আপনার ইয়েতে, ওই ক্যাম্পে নিয়ে যায়। 6 মাস পরে, 2 মাস পরে বাইরে সবাই কয় যে চাইনিজ গভর্নমেন্ট এ তো খোদা কেমন। তো এইরকম একটা ক্যাম্প করার যদি চেষ্টা করে ভারত, তাহলে ইউএন ধরে বসবে। এই জন্য ওরা এই দিকে যাবে না। ওরা কিন্তু সারা বর্ডারে এখন সৈন্য দিয়ে রাখছে, বিশাল দেশ, প্রচুর সৈন্য আছে, তারা দিয়ে রাখছে। এখন তারা এই সৈন্য দিয়ে রেখে তারা দুইটা কাজ, একটা হচ্ছে যে সৈন্য আছে তাদের এর প্রেশার, তাহলে এর যেহেতু এখানে সৈন্য আছে, বাংলাদেশকে বিভিন্ন অঞ্চল থেকে সৈন্য নিয়ে বর্ডারে দিতে হবে, কোনো উপায় নেই। তো বাংলাদেশের কাছে যে সৈন্য আছে, এই সৈন্য দিয়া 4500 কিলোমিটার বর্ডার ওনারা পারবেন না। এখানে নদী আছে, পাহাড় আছে, বন আছে, সুন্দরবন আছে, এগুলো কি করবেন? ভারত এখন চোরাচালান 90% স্টপ করে দিবে, 10% খোলা রাখবে। 10% খোলা রাখবে কোনগুলো? মাদক চোরাচালান যেগুলো হয় ভারত থেকে, যেসব মাদক বাংলাদেশ, ওইটা ফ্রি ওপেন করে দিবে তার মানে হচ্ছে যে ফেন্সিডিল, যেটা এখন 2000-2500 টাকায় কিনা হয়, সেটা হয়তো 200, 250, 300 টাকায় পাবেন আগামী 15 দিন পর থেকে। ফ্রি হয়ে যাবে, ফ্রি করে দিবে এদিকে। বিভিন্ন অস্ত্র চোরাচালান যেটা আগে প্রতিরোধ করতো ভারত, ওগুলো নর্মাল করে দিবে। নর্মাল মানে এগুলো নিয়ে তাদের কোনো টেনশন থাকবে না। তবে চাইল, ডাইল, আটা, ময়দা, সুজি, তেল, চিনি, মরিচ, এগুলোর উপর তারা বিশেষ কঠোর হবে, যাতে আপনারা না খাইয়া মরেন। কারণ হচ্ছে যে যখনই এগুলো আস্তে আস্তে অলিখিতভাবে যখনই বন্ধ করা শুরু করবে, তখনই আপনার দেশে সব কিছুর দাম বাড়বে। আপনি আনবেন 50,000 মেট্রিক টন চাউল আনবেন, ঠিক আছে, দিব বলছে, কিন্তু কবে দিব সেটা তো বলেনি। দিচ্ছি, দিব, ফাইল, আপনি তার বাতিল করতে পারবেন না। দিব আপনার, যখন আপনার দেশে কিছু আইব তখন বাইরে থেকে আনবেন, তখন আমরাও দিচ্ছি, অসুবিধা কি? এই এবং ভারতের এই আরো 2টা বা 3টা কাজ করবে, যেগুলো এই যে যারা এখন প্রচন্ড ভারত বিদ্বেষী নেতা হয়ে উঠতেছে না, এদেরকে আসলে প্রশিক্ষণ দিয়ে এই কাজ করা হবে। মানে তোমরা খুব ভারত বিদ্বেষী দেখাও, এতে ভারতের 2টা লাভ। এক হচ্ছে যে এই জিনিসটা দেখায় ভারত ইন্টারন্যাশনাল সারা পৃথিবীতে একটা আলোড়ন তৈরি করে দেবে, দেখো এই দেশ থেকে আক্রমণ, হত্যা, হুমকি ধমকি এগুলো দিচ্ছে, এগুলো সহ্য করা যায় না, একটা স্বাধীন দেশের বিরুদ্ধে আমরা তো কিছু করতেছি না।
কিন্তু ওরা করবে, আর এটাতে পয়সা ডালবে কে? রয়। আর আবার এই যে যারা মাথা চারা দিয়ে উঠছে, এইটারা আরো বেশি চাঙ্গা করার জন্য করবে কি, পাকিস্তান করে এদের কিলিং মিশনে নামবে। তার মানে হচ্ছে ধরেন ওই যে হাদিরে পাকিস্তান মারাইছে, মারানোর পরে সারা বাংলাদেশে উঠে গেছে কি ভারত বিদ্বেষী। সুতরাং কালকে হয়তো হাসনাত, পরশু দিন হয়তো হাসনাত আবদুল্লাহ, তার পরের দিন হয়তো নাহিদ, এরপরে হয়তো পাড়োয়ারি, এরপরে হয়তো কালা রাফি, খানতালাত রাফি, এইভাবে করে একজনের পর একজন ফালাইতে থাকবে কারা? পাকিস্তানি র। কিন্তু এদেরকে আবার এই ভারত বিদ্বেষী বানাবে কারা? ভারতের র মারবে কারা? পাকিস্তান র। কাহিনী পরিষ্কার। এরপরে ভারত আরেকটা, যেটা পুরো পাহাড়ের ওইখানে আবার তারা অস্ত্র সরবরাহ করতে পারে। এবং এই যে আপনার রোহিঙ্গা ক্যাম্প আছে না, যেখানে 13 লক্ষ রোহিঙ্গা আছে, আপনাদের ভাই মুসলিম ভাই যাদেরকে আইনা গত 24 জুলাই আগস্টে আন্দোলন করাইছিলেন, তাদের ভিতরে অস্ত্র প্রশিক্ষণ থেকে শুরু করে সব করতে পারে মায়ানমারের ভেতর দিয়া। কারণ মায়ানমারের তো বিশাল একটা অংশে ভারত আছে এখন, সেখান দিয়া। এবং তাদেরকে দিয়ে হয়তো চিটাং শহরটারে অস্থিতিশীল করে ফেলবে। পুরো এদিকে চট্টগ্রাম শহর, ওইদিকে আপনার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ে দিয়ে দিয়া আপনি করবেনটা কি? আপনার অবস্থা তো ডাইল খিচুড়ি। কারণ হচ্ছে আপনি 7 সিস্টার ভাঙতে যাবেন, এখন ভারত তো 7 সিস্টার না, এইটা আপনার বলা উচিত 10 সিস্টার। কারণ হচ্ছে 7 সিস্টারের সাথে আছে চট্টগ্রাম, সাথে আছে রংপুর, সাথে আছে দিনাজপুর, এগুলো সব 10 সিস্টার, এগুলো সবই ভারতের বৃহত্তম ভারতের অংশ। তারা এখন বলা শুরু করছে। আজকে আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, ভারতের রয়ের কারণে আজকে নেপালে আমাদের জাতীয় পতাকাতে আগুন লাগানো হয়েছে, কারণ হিন্দু মারা গেছে। শ্রীলঙ্কাতে এমন অবস্থা, এত গ্যাঞ্জাম হয়েছে যে এখন ওখানে যারা সব ট্যুরিস্ট গেছিল বাংলাদেশি, তারা বাংলাদেশ হাইকমিশনের কাছে দাবি জানাচ্ছে যে ওদেরকে নিরাপত্তা দিতে এবং ওদেরকে নিরাপদে দেশে পৌঁছে দিতে। অবস্থা বুঝেন, চতুর্দিকে কিন্তু ঘিরতেছে ভারত, যেটাতে আপনি আমি খুব একটা বুঝতেছি না বা বুঝতে পারতেছি না। এবং যদি বেশি বাড়াবাড়ি করেন, বাংলাদেশ আরো বেশি বাড়াবাড়ি করেন বা আরো বেশি করেন, ওরা কিচ্ছু করবে না। ওরা জাস্ট রংপুরের অংশ যেখানে চিকেন নেকটা আছে সেইখানে যায়, তাই হাতির নেক করে ফেলাবে। মুরগির গলার জায়গায় হাতির গলা, ওই অংশ দখল করে নিয়ে ওইখানে যারা আছে তাদের বলে বাংলাদেশ নিয়ে যাও, হয়তো একদিনের যুদ্ধ করবো ওইখানে, এরপরে সিজফায়ার চাইবে বাংলাদেশ, সিজফায়ার ওকে, তোমার সাথে সিজফায়ারে করতেছি, কিন্তু এই অংশ ছাড়বো না, এই অংশের বাইরে চলে যাও। যেটা রাশিয়া ইউক্রেনের সাথে করছে। এই যে আপনার ক্রিমিয়া দখল করেছিল, ক্রিমিয়া ছেড়ে দিতে বাধ্য হয়েছে, এখন আবার দন্নস দখল করে নিচ্ছে, সব ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ওকে, আমার তো অ্যাডাম আছে ভাই, আমার কাছে পারমাণবিক বোমা আছে, পৃথিবী ওই বোমার দিকে চায়, অন্য কিছু দিচ্ছে না। পাকিস্তানকে আপনারা বোমা দিবে না। তখন কাজ করবে এগুলো। এখন ভিতরে ভিতরে প্রথম আপনাদেরকে এমন বিতৃষ্ণা বানাইবো, এই মাদক চোরাচালান তারা এখন আর কন্ট্রোল করবো না, স্বতন্ত্রভাবে ঢুকতে দিবে। অস্ত্র চোরাচালান তারা কন্ট্রোল করবে না, ঢুকতে দিবে। পাহাড়ে ওরা অস্ত্র দিয়া দিবে, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ওরা খেপাই দিবে, যাতে ওই কক্সবাজার সহ ওই যে আমাদের মুংডু টাউনশিপ আরাকান রাজ্য, এটা পুরাটা নিয়ে স্বাধীন একটা রাষ্ট্র হয়ে যায়। ওরা ওই কাম করে দিবে। আর ওই কাম করে দেওয়ার সাথে সাথে আপনাদের এই বঙ্গুদের ওই যে ভারত বিদ্বেষীটা, সেটার হোগা ফাইনাল মারা যাবে। এটা বইলা রাখলাম। আর ভারত 2-1 দিনের ভিতর দেখেন এমন একটা করিডোর চালু করবে যেখান থেকে ম্যাক্সিমাম হিন্দুরা ওই পারে চলে যেতে পারবে, ওদেরকে ওইখানে রাখবার। এইটা যেদিন থেকে শুরু হবে, মনে রাখবেন যে সেদিন থেকে 48 ঘন্টার ভিতরে আপনারা রংপুর দিনাজপুরের ওই সাইড বহুত অংশ হারাইয়া ফেলবেন। অতিরিক্ত বাড়াবাড়ির ফল যা হয়, তো বলবো আপনারা চিল্লাইতে থাকেন, চিল্লান। এই যে আপনাদের বঙ্গু পররাষ্ট্র উপদেষ্টা বলছে যে ভারতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে কেন গেল এরা, এটার বিচার চাই। এখন ভারত বলতেছে তোমার দেশে বাংলাদেশে 3টা অঞ্চলে আমাদের এম্বাসির ভেতরে ঢুকে আক্রমণ করছো, আগে সেইটা বলো। এবং এইটাই হচ্ছে যে হেডেক সারা পৃথিবীতে। 2টা জিনিস নিয়ে এখন বেশি হেডেক, এক ভারতীয় এম্বাসিতে আক্রমণ, এটা যেমন দেখানো হয়েছে, এবং দ্বিতীয় দেখানো হচ্ছে ওই যে ইয়েতে মাল্লা জ্বালাইয়া দিলে আগুন, এইটা এখন ইন্টারন্যাশনাল, এটা কানাডার কোর্টে পর্যন্ত আলোচনা হচ্ছে, কানাডার সংসদে আলোচনা হয়েছে। কালকে থেকে তো পৃথিবীর বিভিন্ন জায়গায় আলোচনা হবে, দেখতে থাকো। হ্যাঁ, কি কি করে এবং কিভাবে করে, কত সুন্দর পলিসিতে করে। আর তোমরা এই যে বঙ্গু হাদির মতন যারা আছে সাউয়া মাওয়া ছিঁড়া, আরো কত সাউয়া তোমাদের ছিঁড়া রাস্তায় পইরা থাকে। কারণ হচ্ছে যে তোমাদের বন্ধু যখন পাক, তাদের নাই কোনো আর না পাক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।